সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের অভিনন্দন জানাচ্ছি আজকের ক্লাসে। তোমাদের সাথে আজকে আমি কথা বলবো উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ নিউটনীয় বলবিদ্যা নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আমাদের নিউটনীয় বলবিদ্যার ক্লাসই চলছিল, তো যেই বিষয়গুলো এখনো আমরা আলোচনা করিনি সেই বিষয়গুলো নিয়ে আমরা তোমাদের সাথে একটু শেয়ার করব। প্রিয় শিক্ষার্থী, আজকে কি কি টপিক থাকবে সেগুলো আমরা তোমাদের জানাবো। তার আগে আমি একটু নিশ্চিত হইনি যে তোমরা দেখতে পাচ্ছ বা তোমরা যোগদান করেছো কিনা ক্লাসে। তোমরা যারা ক্লাসে যোগ দিয়েছো তারা একটু আমাকে কমেন্টে জানাও যে না তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থী, আমরা নিউটনীয় বলবিদ্যার বেশ কিছু প্রশ্ন দেখব, দেখার পরে আমরা কিছু গাণিতিক সমস্যারও সমাধান করব। আর আগামী ক্লাস পুরোটাই আমাদের থাকবে গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। তো তোমরা যারা দেখতে পাচ্ছ তারা একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও যে তোমরা ক্লাসের সাথে আছো। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের দেখতে পাচ্ছি। হ্যাঁ, তোমরা অনেকেই যোগ দিয়েছো ক্লাসে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ, কোনো প্রবলেম তো হচ্ছে না, তাই না? আচ্ছা, ওকে, ঠিক আছে। তো তোমরা তোমাদের ফেসবুকে শেয়ার দিয়ে দাও বা অন্য বন্ধুদের একটু ট্যাগ করে দাও যাতে অন্য বন্ধুরাও ক্লাসে তোমাদের সাথে আসতে পারে। আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো একটু দেখিয়ে দিই। আমরা গতদিন আলোচনা করেছিলাম একটি সরু সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটি কেমন ছিল। আজকে আমরা আলোচনা করতে যাই এক প্রান্ত দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। ব্যাপারটা অনেকটা এরকম যে এটা হলো একটা দণ্ড, আর এই দণ্ডের সাথে আরেকটি দণ্ড লাগানো আছে, মানে একটা পাত লাগানো আছে এইভাবে করে। এখন এটাকে ঘোরাতে হবে, একে কেন্দ্র করে ও ঘুরতে থাকবে স্মুথলি। সেই ক্ষেত্রে ওই পাতের সাপেক্ষে জড়তার ভ্রামক কেমন হবে এটা আমাদের একটু বের করতে হবে। আসলে আমাদের এগুলো বের করতে হবে কেন, যাতে আমরা বুঝতে পারি সহজেই সমীকরণগুলো ধরার জন্য। আর তোমরা যারা বুঝতে পারবে না তারা একটু কমেন্টে বলবে যে এই জায়গাটায় রিপিট করতে হবে, কোন জায়গাটা সেটা সহ তোমরা যদি প্রশ্নটা করো তাহলে আসলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা চলে যাই। তাহলে আমরা ক্লাস করছি কিশোর বাতায়ন থেকে। আমি এটি একটু নোট করে দিই তোমাদের জন্য। কিশোর বাতায়ন থেকে, সেখানে পদার্থবিজ্ঞানের আমরা আলোচনা করছি নিউটনীয় বলবিদ্যা নিয়ে। নিউটনীয় বলবিদ্যা। তো এখন আমরা আলোচনা করছি যে এইরকম একটা সরু সুষম দণ্ড, এই দণ্ডের এক প্রান্ত দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে। ধরে নিলাম এই পুরো পাতটির দৈর্ঘ্য এল এবং এর ভর হলো এম, বড় হাতের এম। তাহলে এই পাতের প্রতি একক দৈর্ঘ্যে ভর কতটুকু হবে? তার মানে ব্যাপারটা অনেকটা এরকম যে একটা 10 মিটার লম্বা একটি পাত, তার ভর হলো 10 কেজি। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে ভর কত? 1 কেজি হবে। ঠিক সেরকম প্রতি একক দৈর্ঘ্যে ভর আমরা বের করে রাখছি ল্যামডা ইকুয়াল এম বাই এল, প্রতি একক দৈর্ঘ্যে ভর। আমরা এখন যে কাজটা করব, এই পুরো পাতের হিসাব নিকাশ করতে হবে। পাতটা তো অনেক বড়, তাহলে আমরা ধরে নিলাম এখান থেকে x মিটার দূরে ক্ষুদ্র একটা জায়গা dx পরিমাণ আমরা নিই। এই জায়গায় আমরা হিসাবটা করতে চাই এই dx এর ক্ষেত্রে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি কি জানি? আসলে আমাদের মূল উদ্দেশ্য হলো এই ছোট জায়গা যদি আমরা বের করি তাহলে আমরা জড়তার ভ্রামকের সমীকরণ জানি I সমান m r স্কয়ার। এই যে জড়তার ভ্রামক I সমান m r স্কয়ার, আমরা এটা জানি। তাহলে আমাদের এখানে ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য এটা হবে di সমান dm, আর যেহেতু x মিটার দূরে তাহলে আমাদের সমীকরণটি হয়ে যাচ্ছে x স্কয়ার। আমরা কি একটু বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এখন দেখো এই জায়গায় এই dm এর কাছে আমরা কি লিখতে পারি? dm মানে ল্যামডা l। তাহলে আমরা এখানে লিখতে পারি dm ইকুয়াল ল্যামডা dx। ঠিক আছে? তাহলে আমরা এই dm এর জায়গায় এই মানটি আমরা একটু বসাতে যাচ্ছি। খেয়াল করো, ল্যামডা dx, আমরা dm এর জায়গায় লিখলাম ল্যামডা dx, dm এর জায়গায় লিখলাম ল্যামডা dx, তার সাথে আরো একটা x স্কয়ার থেকে গেল। এই dx আর x স্কয়ার আসলে এক না, dx হলো ওই x এর ক্ষুদ্র অংশ আর x স্কয়ার হলো একটা পূর্ণাঙ্গ x স্কয়ার। তার মানে আমরা x কে যদি একটা রুম মনে করি, একটা ঘর মনে করি, তাহলে dx হলো ওই ঘরের মধ্যেকার একটা টেবিল। অথবা
এক্স কে যদি আমরা একটা বাড়ি মনে করি, বহুতল ভবন, সেক্ষেত্রে ডিএক্স হলো তার একটা ফ্লোর। এই হলো, অর্থাৎ দুইটা কিন্তু এক জিনিস নয়। আমরা ডি ল্যামডার কাছে কি লিখবো, এম বাই এল, আমরা লিখে রাখলাম এম বাই এল ডিএক্স। এক্সটাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এই সমীকরণ পেয়েছি ডি আই এর মান। তো এখন আমাদের এই জায়গায় ইন্টিগ্রেশন করে দিতে হবে, কারণ আমরা জানি যে ছোট রাশিকে বড় হিসাবে রূপান্তর করতে গেলে সেক্ষেত্রে সমাকলন করতে হয়। তো তোমরা কারা কারা আমাদের ক্লাসে আছো এবং কি কি বলতে চাচ্ছ আমি একটু বুঝে আসি। তো তোমরা বলো যে তোমাদের এই পর্যন্ত আলোচনায় বুঝতে কোনো সমস্যা আছে কিনা, আমি তোমাদের সাথে সেটি একটু শেয়ার করতে চাচ্ছি। বুঝতে কি কোনো ধরনের সমস্যা হচ্ছে? আচ্ছা, তোমরা কিন্তু কেউ প্রশ্ন করছো না, তোমরা একটু প্রশ্নে বলো যে তোমাদের। আচ্ছা আচ্ছা, গুড। হ্যাঁ, লিখছে রিফা জারিফ বলছে গত দিনের পড়া, রাইট। গত দিনের আমরা আলোচনা করেছিলাম মধ্যবিন্দু দিয়ে, আজকে আমরা আলোচনা করছি এক প্রান্ত দিয়ে। টপিকটা কিন্তু আলাদা। রিফা, তুমি কি ধরতে পেরেছো? আচ্ছা, তো খেয়াল করো, আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে চাই। এখানে আমরা ইন্টিগ্রেশন দিলাম ডি আই ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের মূল ব্যাপার হলো ছোট থেকে বড়। তার মানে আমরা যদি সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে কেমন হবে? ধরো এরকম 0 থেকে শুরু হবে। মনে করো তোমার বয়স এখন 16 বা 17, সেক্ষেত্রে তাহলে 0 থেকে 17 বছর এরকম। তাহলে আই 0 থেকে সর্বোচ্চ হলো আই, মানে জড়তার ভ্রামক আই। সেখান থেকে অর্থাৎ ডি ডি এর পরে যে রাশি থাকে সেই রাশি কিন্তু এর লিমিট সীমা নির্ধারণ করে থাকে। তাহলে আমরা এই পাশে এখন লিমিট দিতে যাচ্ছি। দিলাম আমরা লিমিট কি হলো, এম বাই এল, এম ডিভাইডেড বাই এল এক্স স্কোয়ার ডিএক্স, এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে আমাদের এখানে লিমিটটা কিন্তু দৈর্ঘ্য আমরা এল দিয়েছি, তাহলে 0 থেকে এল সর্বোচ্চ পর্যন্ত আমাদের কাউন্টটা করতে হবে। তো আমরা এখানে যে কাজটা করব, এক্স ডিএক্স, তাহলে এক্স ডিএক্স কে ভিতরে রেখে দিই আর বাইরে বের করে দিলাম ইন্টিগ্রেশনের এক্স স্কোয়ার ডিএক্স। তোমরা তো সমীকরণটা জানোই, এক্স টু দি পাওয়ার এন, তাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। গুড। তাহলে আমরা এটা লিখে ফেললাম এম বাই এল, তাহলে এক্স কিউব বাই 3। আমাদের যে সীমা সেটা দিতে হবে অবশ্যই। তাহলে সীমা এল 0, অর্থাৎ 0 টু এল। তাহলে এম ডিভাইডেড বাই এল, 3 কে একটু আমরা সামনে নিয়ে আসলাম, তাহলে এখানে থাকবে শুধু এক্স কিউব। আমি একটু ভেঙে ভেঙে করছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এম বাই 3l, তাহলে এক্স এর জায়গায় উপরের সীমা মাইনাস নিচের সীমা, তাহলে এল তার কিউব মাইনাস 0 তার কিউব। তাহলে এখন কি হলো, এম এল কিউব থাকবে, কারণ 0 পার্ট তো 0 হয়ে যাবে। এম এল কিউব ডিভাইডেড বাই 3l, এখানে লিখলাম আমরা এম এল কিউব ডিভাইডেড বাই 3l। তাহলে নিচের একটা এল উপরের একটা এল চলে গেলে উপরে এম এল স্কোয়ার ডিভাইডেড বাই 3, আই মাইনাস 0, আই মাইনাস 0 মানে এটা হলো আই এর মান, অর্থাৎ জড়তার ভ্রামক কার বের করলাম, সরু সুষম দণ্ডের এক প্রান্ত দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে। এরকম একটা দণ্ডের সাথে এরকম একটা পাত থাকবে, সেই পাতকে আমরা ঘোরানোর চেষ্টা করছি। সেই ক্ষেত্রে তার জড়তার ভ্রামক কত হবে, ওই পাতের দৈর্ঘ্য, পাতের ভর, দৈর্ঘ্যের স্কয়ার করতে হবে, ভরের সাথে গুণ করতে হবে, ডিভাইডেড বাই 3। তাহলে আমরা এই সমীকরণ থেকে এখন চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। এই পুরো প্রশ্নটা কিন্তু আমাদের অবজেক্টিভের জন্য খুব গুরুত্বপূর্ণ। তুমি ধরে নিতে পারো 1 মার্কের জন্য তোমার পরীক্ষায় প্রশ্নটি আসার সম্ভাবনা অনেক বেশি। তার বিষয়টা কেমন, যে সরু সুষম দণ্ডের এক প্রান্ত দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হলো এম এল স্কয়ার ডিভাইডেড বাই 3। চক্রগতির ব্যাসার্ধ আমাদের বের করতে হবে। আমি এখানে চক্রগতির ব্যাসার্ধটি বের করে দিই। আই সমান এম কে স্কয়ার, তাহলে কে সমান রুট ওভার আই ডিভাইডেড বাই এম। আই এর মানটা আমরা এখানে পুট করব, আই এর মান এম এল স্কয়ার ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই এম, রুট আছে। তাহলে এখানে থাকলো রুট ওভার এম এল স্কয়ার বাই 3 ইনটু 1 বাই এম। একটা এম উপরে নিচে চলে গেল, তাকে এল স্কয়ার বাই 3, রুট উঠে গেলে হবে এল বাই রুট ওভার 3। এটি হলো চক্রগতির ব্যাসার্ধ।
প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন কে কে এই পর্যন্ত আসো এবং কে কে এইটুকু ধরতে পেরেছো সেটা আমাকে একটু কমেন্টে প্লিজ একটু জানাও। হ্যাঁ, এখানে ও আই সি, ওকে, তাহমিদ, আফরান, হিমু, ইনসাফ ফ্রম কক্সবাজার, তারপরে আচ্ছা হ্যাঁ, সবাই বুঝতে পারছে আর কি বলছে, এটা শেষ করেন। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা পরের টপিকে চলে যাই। আমাদের পরের টপিকটা কি হবে? পরের টপিক হলো টর্ক নিয়ে আমরা আলোচনা করতে চাই। টর্ক কি? তো টর্কের ক্ষেত্রে আমরা ছোট্ট একটি সমীকরণ লিখে রাখি এখানে, যে টর্ক টাউ সমান এফ আর। তারপরে আমরা লিখলাম বলের সাথে তাদের ব্যাসার্ধ তার গুণ করে দিলাম। আসলে এটা আমরা কখন করি? যখন আমাদের কৌণিক কোনো কিছু নিয়ে কাজ করতে হয়। কেমন? যে আমরা জানি রৈখিক বেগ হলো ভি, কৌণিক বেগ হলো ভি সমান ওমেগা আর। আমরা জানি রৈখিক দূরত্ব এস, কৌণিক দূরত্বের সাথে এস সমান থেটা আর। তার মানে কৌণিক যখন আমরা হিসাব করি কোনো কিছু ঘূর্ণায়মান কোনো বিন্দুকে কেন্দ্র করে, তখন কিন্তু তার ব্যাসার্ধকে গুণ করতে হয়। তাহলে আমাদের কৌণিক বল এটা আমরা বিবেচনা করছি, যে টর্ক টাউ সমান এফ আর। এই ব্যাপারটাকে বোঝার জন্য আমরা এরকম করতে পারি, মনে করতে পারি। সেটা কেমন? যে আমরা যখন সাইকেল চালাই, সাইকেলে প্যাডেল করি, সাইকেলে তোমরা দেখছো যে চেন দিয়ে, অর্থাৎ চেন যার সাথে লাগানো থাকে ওটাকে ফ্রি বলে, যে গোলাকার দাঁত লাগানো থাকে। পেছনের চাকাতেও কিন্তু এটা লাগানো থাকে। তো পেছনের চাকাটা কিন্তু ছোট থাকে আর সামনেরটা বড় থাকে। এই ব্যাসার্ধের সাথে কিন্তু আসলে সম্পর্ক আছে, যে আমরা যেখানে বল দিচ্ছি, সামনেরটা যেখানে বল দিই সেটা কিন্তু বড় ফ্রি থাকে। অথবা তুমি এটা বিবেচনা করো দরজার সাথে, যে একটা দরজা বাড়ি, গত ক্লাসে এইটুকু আমি আলোচনা করতে গিয়ে টেকনিক্যাল প্রবলেম তৈরি হয়েছিল। তো এই হলো দেয়ালের সাথে দরজা লাগানো আছে, এই দরজাটা আমরা খুলতে চাই, টান দিয়ে খুলতে চাই। তো এখানে একটা রিং লাগানো আছে, আমরা এখানে টান দিয়ে খুলছি অথবা এখানে ধাক্কা দিয়ে আমরা দরজাটাকে বন্ধ করে দিচ্ছি। তাহলে যদি এই জায়গায় বল না দিয়ে আমরা এখানে বল দিই, অথবা ঠিক কবজা সোজাসুজি যদি আমরা বল দিই, তাহলে কি হবে? তাহলে আমরা একটু বিবেচনা করে দেখি, যে টর্ক টাউ সমান আমরা বল দিলাম 100 নিউটন। একেবারে যেখানে কবজা সেখানেই বল দিচ্ছি, যে কোনো দূরত্ব নাই, আর এর মান 0। তাহলে আমার বল হলো 0, অর্থাৎ ওই দরজাকে আর বন্ধ করা যাবে না। আমরা এখান থেকে যদি 1 মিটার দূরে বল দিই, ধরে নিলাম এটা 1 মিটার, সেক্ষেত্রে 100 নিউটন গুণ 1 মিটার, তাহলে এটি হচ্ছে 100। আমরা যদি এখান থেকে 5 মিটার ধরে নিলাম, এটা 5 মিটার দূরত্ব, তাহলে হলো 100 নিউটন বল তো ফিক্স থাকলো, ধরে নিলাম 5 মিটার, তাহলে তখন কিন্তু আমাদের টর্কের মান হচ্ছে 500 নিউটন মিটার। অর্থাৎ এই দূরত্ব যত বড় হবে বল দেওয়া তত সহজ হবে। আরেকটি বিষয় তুমি ধরে নিতে পারো, যে হাতলওয়ালা টিউবওয়েল যাদের বাড়িতে আছে, হাতলওয়ালা টিউবওয়েল মানে পাম্প করে পানি তুলতে হয়, তো এই হ্যান্ডেল যেটি, এই হ্যান্ডেলের তুমি যদি একেবারে ওপরের দিকে টিউবওয়েলের কাছাকাছি জায়গায় ধরো, তাহলে কিন্তু আসলে তুমি চাপ দিয়ে পানি তুলতে পারবে না। কিন্তু যদি তুমি নিচের দিকে, অর্থাৎ দূরত্ব যখন বাড়বে আর এর মান, তখন কিন্তু তোমার পানি তুলতে সুবিধা হবে, কি তাই না? আসলে এটি হলো টর্ক। এই জায়গাটায় কে কে একমত, আমি তোমাদের একটু মতামত জানতে চাচ্ছি। আচ্ছা, একজন লিখছে সাউন্ড কম, ঠিক আছে আমি সাউন্ড বাড়িয়ে দিলাম। যেটা বলছিলাম, যে আমরা যে আলোচনাটা করলাম টর্ক নিয়ে, এই জায়গাটায় তোমরা একমত কিনা। তাহলে এখন আমরা দেখি যে অসংখ্য ভরের কণার সমন্বয়ে তো একটি বস্তু তৈরি হয়। তো এইরকম একটা বস্তু যে m1 m2 ভরের কণার সমন্বয়ে তৈরি, তো সেই বস্তুর দূরত্ব যদি এখান থেকে একটা দূরত্ব, কণার দূরত্ব r1, অপর দূরত্ব যদি r2 হয়, সেই ক্ষেত্রে আমরা হিসাবটাকে এইভাবে লিখতে পারি, যে টর্ক টাউ 1 সমান f1 r1, f সমান আমরা জানি ma, তার সাথে r1, m1 a1।
তো আমরা এ মানে জানি রৈখিক ত্বরণ, তার সাথে যখন কৌণিক ত্বরণের সম্পর্ক স্থাপন করব আমরা জানি এ সমান আলফা আর। তাহলে আমরা এর কাছে লিখলাম আলফা আর1, তার সাথে আরেকটা আর1 ছিল, সেক্ষেত্রে সমীকরণটা হলো m1 আলফা আর1 স্কয়ার। তো তেমনি করে যদি m2 ভরের কণাকে নিয়ে আমরা হিসাব করি তাহলে সেক্ষেত্রে হবে টাউ2 সমান m2 আলফা আর2 স্কয়ার। এরকম বিভিন্ন হিসাব আমরা পাবো। এই টাউ1 টাউ2 কে যদি আমরা যোগ করি, টাউ1 প্লাস টাউ2 এগুলো সমান ধরলাম মিড টাউ, তাহলে সমীকরণটি এমন হবে m1 আলফা আর1 স্কয়ার প্লাস m2 আলফা আর2 স্কয়ার প্লাস এরকম চলতে থাকবে। তাহলে সব জায়গায় আলফা আছে, তাহলে আমরা m1 আর1 স্কয়ার প্লাস m2 আর2 স্কয়ার প্লাস এরকম রাখলাম। তাহলে এই মানটি কিসের মান তোমরা বলো তো? তোমরা কি বুঝতে পারছো যে এই মানটা কিসের মান? এটা যে ভর এবং দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি, এটাকে আমরা কি বলবো? জড়তার ভ্রামক অর্থাৎ আই। তাহলে আমরা পাইলাম এখানে কি টর্ক টাউ সমান আই আলফা। এই সমীকরণ দিয়ে আমাদের একটু গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। তাহলে আমরা এখনই চলে যাব গাণিতিক সমস্যার সমাধানের জন্য। তোমরা খাতা কলম প্রস্তুত রাখো। সূত্র হলো টর্ক টাউ সমান আই আলফা। আমাদের প্রথম অঙ্কটি হবে একটি চাকার ভর 5 কেজি। অঙ্কটি তোমরা করার চেষ্টা করবে। একটি চাকার ভর 5 কেজি এবং কোন অক্ষের সাপেক্ষে চক্রবর্তীর ব্যাসার্ধ, কোন অক্ষের সাপেক্ষে, অঙ্কটি কে আগে করতে পারে সেটা আমি দেখতে চাই। সাপেক্ষে চক্রবর্তীর ব্যাসার্ধ, চক্রবর্তীর ব্যাসার্ধ কত? 0.25 মিটার। এর জড়তার ভ্রামক কত? এর জড়তার ভ্রামক কত? তোমরা এই অঙ্কটি সমাধান করবে, উত্তরটি লিখে দিবে আশা করি। একটি চাকার ভর 5 কেজি, কোন অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ 0.25 মিটার, এর জড়তার ভ্রামক কত? এইটুকু বের করো। এর সাথে অঙ্কটি আরেকটি এক্সটেনশন হবে। চাকাটিতে 4 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত মানের টর্ক প্রয়োগ করতে হবে? কত মানের টর্ক প্রয়োগ করতে হবে? এই হলো আমাদের অঙ্ক। আমরা দুটি উত্তর জানতে চেয়েছি, তোমরা এখন হিসাব নিকাশ করে আমাকে জানাও। মুহিত খান উত্তর বের করে ফেলেছে। 0.3125 কেজি মিটার স্কয়ার। গুড। এখন তোমরা যেটি বের করবে সেটি হলো টর্ক। কত মানের টর্ক প্রয়োগ করতে হবে? কৌণিক ত্বরণ দেওয়া আছে 4 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। গুড, অসংখ্য ধন্যবাদ তোমাদের। হ্যাঁ, তোমরা পরের অঙ্কটি অর্থাৎ কিসের মান বের করতে হবে? টর্ক বের করতে হবে। কত মানের টর্ক? তোমরা এটা বের করে ফেলো। আমি পরের প্রশ্নটায় চলে যাই। পরের অঙ্কটি হলো এরকম। আচ্ছা, এই সমীকরণ দিয়ে পরের অঙ্ক হবে না, পরের অঙ্ক করতে গেলে আলাদা সমীকরণ লাগবে। তাহলে এটি ছিল টর্ক টাউ সমান আই আলফা। আই, তোমরা যে চক্রবর্তীর ব্যাসার্ধ বের করেছো, আই এর মান তোমরা মোবাইল ফোনে তোমরা দিয়েছো 0.312 ইন্টু আলফার মান দেয়া আছে 4। এটা গুণ করলে যা হবে সেটি হলো টর্ক টাউ এর মান, সেই উত্তরটা আমরা পাবো। তো আমরা পরের প্রশ্নে চলে গেলাম। পরের টপিক হলো কৌণিক ভরবেগ।
তাহলে ভরবেগ মানে কি? আমরা জানি ভরবেগ হলো ভর ও বেগের গুণফল। এটা তো রৈখিক বেগের ক্ষেত্রে এটা হয়, কৌণিক বেগের ক্ষেত্রে আসলে কৌণিক বেগের ক্ষেত্রে যাই হবে না কেন তার সাথে আর রেডিয়াসটি গুণ করতে হয়। তাহলে সেক্ষেত্রে এরকম হবে পি তার সাথে আর। তো L1 ভরের কণার জন্য আমরা কৌণিক ভরবেগকে L1 দ্বারা প্রকাশ করলাম। পি সমান আমরা জানি mv, তার সাথে r1 থাকলো, তাহলে ভি সমান আমরা জানি ওমেগা আর, তাহলে ওমেগা r1 স্কয়ার হলো। তেমনি করে L2 সমান m2 ওমেগা r2 স্কয়ার, এরকম আরো চলতে থাকবে। সবগুলোকে যদি আমরা যোগ করি, L সমান L1 প্লাস L2 সমান m1 v1 r1 স্কয়ার, সরি m ওমেগা r1 স্কয়ার প্লাস m2 ওমেগা r2 স্কয়ার। আমরা যদি ওমেগা কমন নিই, m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস এরকম চলতে থাকলো। তোমরা বলো তো এইটুকু কিসের মান? ভর এবং ব্যাসার্ধের বর্গের গুণফলের সমষ্টি। কিসের মান এটি? এটা অবশ্যই I, মানে জড়তার ভ্রামক, মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে আমরা পেলাম কৌণিক ভরবেগ L সমান I ওমেগা। এখন তোমাদের একটি গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। সমীকরণ আমরা পেয়েছি কি? সমীকরণ L ইকুয়াল I ওমেগা। একটি ধাতব গোলকের ভর 0.04 কেজি। ধাতব গোলকের ভর 0.04 কেজি। এটিকে 2 মিটার দীর্ঘ, এটিকে 2 মিটার দীর্ঘ একটি সুতার এক প্রান্তে বেঁধে প্রতি সেকেন্ডে 5 বার ঘোরানো হচ্ছে। গোলকটির কৌণিক ভরবেগ কত? গোলকটির কৌণিক ভরবেগ কত? তোমরা এটা হিসাব করে ফেলো। একটি ধাতব গোলকের ভর 0.04 কেজি, এটিকে 2 মিটার দীর্ঘ একটি সুতার এক প্রান্তে বেঁধে প্রতি সেকেন্ডে 5 বার ঘোরানো হচ্ছে। গোলকটির কৌণিক ভরবেগ কত? এটি তোমাদের বের করতে হবে। তো তোমরা কারা কারা আসো একটু হিসাব করে নিই আমি, বা দেখে নিই। তাহমিদ লিখছে প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের। খালিদ আসিফ সে বের করে ফেলেছে 1.57, কিন্তু 1.57 তো হওয়ার কথা না এটার মান কৌণিক ভরবেগ। রাধিকা পাল সে বের করেছে 5.026, এটা রাইট আছে। সাগর হালদার শান্ত সে বের করেছে 5.02, এটি ঠিক আছে। তাহলে ঠিক আছে, তাহলে বিষয়টা কি দাঁড়াবে আমরা একটু হিসাব করে নিই, অন্যদের জন্য আমরা কাজটি করছি। ভর m সমান 0.04 কেজি, দূরত্ব r সমান 2 মিটার, তার সাথে কি আছে প্রতি সেকেন্ড, টাইম t ইকুয়াল টু 1 সেকেন্ড, তার সাথে 5 বার m ইকুয়াল টু 5 বার ঘোরানো হচ্ছে। বের করতে হবে কৌণিক ভরবেগ L ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা জানি L সমান I ওমেগা। তাহলে I সমান আমরা জানি m r স্কয়ার, ওমেগা সমান আমরা জানি 2 পাই m বাই t। এই সমীকরণে যদি আমরা এখন মানগুলো বসাতে পারি তাহলে আমাদের উত্তর আসা সম্ভব। তাহলে এখন দেখি কে কে আমাদের সাথে আছে। আলিশা হোসেন খুব সুন্দর করে লিখছে L ইকুয়াল I ওমেগা, গুড। আসলে এইরকম বুদ্ধি মাথায় থাকা দরকার। অসংখ্য ধন্যবাদ। ইস্তিয়াক লিখছে অসংখ্য ধন্যবাদ তোমাদের। এখন আমরা যে কাজটি করব সেটি হলো
কেন্দ্রমুখী বল নিয়ে আমরা কাজ করতে চাই। কেন্দ্রমুখী বল সেটি কি? তো আমরা একটু এটি মুছে দিই। কেন্দ্রমুখী বল তার মানে মনে করো এটা একটা কলম, এই কলমের সাথে আমরা সুতা বাঁধলাম, সেই সুতার সাথে যদি আমরা একটা ভারী কোনো কিছু আমরা ঝুলিয়ে দিই, দিয়ে এটাকে যদি ঘোরাতে থাকি, তাহলে কি সে ঘুরতে থাকবে না? মজার ব্যাপার হলো এখন, অথবা আমাদের আঙ্গুলের সাথে একটা সুতা পেঁচালাম, তার সাথে কোনো একটা ভারী বস্তু বব টাইপের আমরা সেটাকে ঘোরাতে থাকছি। তো ঘোরাতে ঘোরাতে অথবা সুতাটাকে যদি আমরা ছেড়ে দিই, তাহলে সে কিন্তু ঘুরতেই থাকে না, সে কিন্তু আবার লম্বাভাবে চলে যায় স্পর্শক বরাবর। তার মানে কি কৌণিক বেগ এর মানে হলো প্রতি মুহূর্তে তার কি ক্রিয়া করে, এটা বল ক্রিয়া করে বিশেষ দিক বরাবর। এই জন্য এই কৌণিক বেগ এটার দিক আছে। এখন খেয়াল করো আমরা যে কাজটি করছি এখানে, কৌণিক বেগ F সমান আমরা জানি ma, বল আমরা বলের মান বের করার চেষ্টা করছি, তাহলে a সমান আমরা জানি v²/r। তাহলে আমরা পাচ্ছি কৌণিক বল F সমান mv²/r। তো আমরা জানি এবার v সমান ω/r, রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক। তো আমরা v এর জায়গায় যদি এই মানটা বসাই তাহলে কি পাবো, ω/r ডিভাইডেড বাই r, তাহলে mω²r। কৌণিক বল কতটুকু বল দিচ্ছে, সেক্ষেত্রে যদি এই পরিমাণ বল সে পায় কোথায়, যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তাহলে একটা কৌণিক বেগ কৌণিক বল আছে। কেন্দ্রমুখী বল আমরা এটাকে বলতে পারি কেন্দ্রমুখী বল, কেন্দ্র কোনো কিছুকে কেন্দ্র করে যখন ঘোরে। তাহলে আমরা জানি প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, তাহলে এই কেন্দ্রমুখী বলের এগেনস্টে সে কিন্তু একটা কেন্দ্র বিমুখী বল লাভ করে, ওই বলটাকে আমরা বলছি কেন্দ্র বিমুখী বল। এই দুইটা বল আবার পরস্পর সমান। আচ্ছা, তাহলে এমটা কি, ওই বস্তুর ভর, ওমেগা হলো কৌণিক বেগ, আর হলো কত দূরে আছে সুতার দৈর্ঘ্য বা ওই দুইটা বস্তুর মাঝখানকার যে দূরত্ব। তাহলে এখন তোমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করো এটি দিয়ে। সেটি হবে 0.25 কেজি ভরের 0.250 কেজি ভরের একটি পাথর খণ্ডকে 0.75 মিটার লম্বা, 0.75 মিটার লম্বা একটি সুতার সাহায্যে, হ্যাঁ তোমরা খাতায় ডাটাগুলো তুলতে থাকো, সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 90 বার ঘুরালে সুতার টান কত হবে। সুতার টান মানে কি, বল, সুতার টান কত। আমরা বলেছি 0.25 কেজি ভরের একটি পাথর খণ্ডকে 0.75 মিটার লম্বা একটি সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 90 বার অর্থাৎ 90 বার ঘুরালে সুতার টান কত হবে। এফ এর মান বের করতে হবে, বল কত হবে। তো তোমরা কারা কারা আমাদের সাথে আছো আমরা একটু বুঝে নিই। হ্যাঁ তোমরা কি আমার সাথে আছো? হ্যাঁ যারা সাথে আছো একটু সাড়া দাও তোমরা, অনেকেই আছে আমাদের সাথে। হ্যাঁ ঘড়ির মিনিটের কাটার একটা উদাহরণ দিবেন, আলিশা হোসেন বলছে। হ্যাঁ গত ক্লাসে আলোচনা করেছি, আজকে একটু উদাহরণ দেব, কারণ এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় থাকে মিনিটের কাটা এবং ঘন্টার কাটা দিয়ে। বাড়ির কাজও দেওয়া ছিল কিন্তু তোমাদের গত ক্লাসে, ঘড়ির ঘন্টা মিনিটের কাটা দিয়ে। তাহলে তোমাদের উত্তর কত হয়েছে সেটা একটু আমাকে বলো।
অনেকেই বলছে 16.65। হ্যাঁ, উত্তর করেছে মিনহাজুল, সাগর হালদার, শাহিন, রুহি, রিফা, জারিফ, জেবা, মাহফুজ, শায়েখ আহমেদ, ফারজানা, নূর আকাশ, শহীদ, মিনুর রহমান, আলিশা হোসেন, এইচ.এম. হৃদয়, মুন্না, রোহান, মুস্তাফিজুর রহমান। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ তোমাদের অঙ্কটি করতে পারার জন্য। সূত্র হলো F সমান m ওমেগা স্কয়ার r, F সমান m ওমেগা স্কয়ার r, অর্থাৎ যে সমীকরণ আমরা একটু আগে প্রমাণ করে দেখলাম। m ওমেগা মানে 2 পাই m বাই t তার স্কয়ার ইনটু r, সব মান দেওয়া আছে। এই মানগুলো আমরা বসাতে পারলেই আমাদের প্রশ্ন সমাধান হবে, তাই না? তো ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। আমাদের পরের প্রশ্নটি কি নিয়ে আমরা আলোচনা করব? আমরা আলোচনা করব বাঁকা পথে সাইকেল আরোহীর গতি। খুব ইম্পর্টেন্ট একটি টপিক। তোমরা খেয়াল করেছো যে রাস্তায় যখন আমরা চলাচল করি তখন সাইনবোর্ডে এরকম লেখা থাকে। এইটার মানে কি তোমরা বলতে পারবা? কোথাও লেখা থাকে এরকম, কোথাও থাকে এরকম। এগুলোর মানে কি তোমরা বলো তো? রাস্তায় যখন আমরা যাই তখন আমরা দেখি বিভিন্ন জায়গায় সাইনবোর্ডে এরকম লেখা থাকে। তো এইগুলোর মানে তোমরা কে কে বুঝো একটু আমাকে কমেন্টে জানাও তো, যে কে কে এই জিনিসগুলো বুঝতে পারো। তো আমরা এখন আলোচনা করব যে বাঁকা পথে সাইকেলের গতি কেমন হবে। তার আগে এইগুলো আমি একটু ধারণা নিতে চাচ্ছি যে তোমরা কে কে জানো। হৃদয় বলছে না স্যার। মানে তোমরা যখন রাস্তায় সাইকেল চালাচ্ছ, গাড়ি চালাচ্ছ, গাড়িতে করে যাচ্ছ, তখন বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে এরকম সাইনবোর্ড লেখা থাকে। এগুলোর মানে কি? এই সাইনগুলো আমাদের একটু আসলে বোঝা দরকার। সর্বোচ্চ গতিবেগ রিফা জারিফ বলছে, অসংখ্য ধন্যবাদ। আসলে এর মানে হলো যেখানে 50 লেখা ওখানে গাড়ির গতি 50 কিলোমিটারের বেশি ঘন্টায় বেগ ওঠানো যাবে না, 30 বেশি ওঠানো যাবে না। এখানে রেল ক্রসিং বা জেব্রা ক্রসিং এরকম চিহ্নগুলো থাকে। তো তোমরা যখন রাস্তায় যাচ্ছ তখন খেয়াল করেছো যেখানে বাঁকা সেখানে কিন্তু সাইন দেওয়া থাকে যে আঁকা বাঁকা পথ, এরকম। ওখানে বাঁকা আছে রাস্তা, এরকম মোড় নিয়েছে বাঁকা। একই সাথে এখন থেকে খেয়াল করবে যেদিকে তুমি ঘুরতে যাচ্ছ সেই দিকে কিন্তু রাস্তা এরকম করা থাকে, অর্থাৎ ঢালু করা থাকে। আবার যেদিকে তুমি ঘুরবে সেদিকে কিন্তু ঢালু করা থাকে। কারণটা কি? কারণ হলো তুমি খেয়াল করেছো আমরা যখন সাইকেল চালাই তখন কোনো বৃত্তাকার পথে যখন আমরা সাইকেল চালানোর চেষ্টা করি তখন কিন্তু আমরা কেন্দ্রের দিকে আমরা একটু বেঁকে যাই, ঝুলে যাই। খেয়াল করেছো? মানে কেন্দ্রের দিকে আমরা ঝুঁকে পড়ছি। আমরা কিন্তু ইচ্ছা করলেও সেখানে সোজা থাকতে পারবো না। এই বলটার নাম হলো কেন্দ্রমুখী বল। বিষয়টা কিরকম আমরা একটু চিত্র এঁকে বোঝার চেষ্টা করি, একটি গ্রাফ টাইপের। যে এরকম একটা চিত্র দিলাম। মূল বিষয়টা হলো যে সাইকেল চালাচ্ছে সে এরকম একটু হেলে গেল, কোথায়? কেন্দ্রের দিকে। তাহলে সে যে কোণে হেলে গেল সেই কোণটার নাম দিলাম আমরা থিটা। তাহলে থিটা কার সাথে থাকে? যার সাথে থাকবে সে হলো ভূমি। তাহলে এটা হলো ভূমি। ভূমির সাথে অতিভুজের যে সম্পর্ক সেটাকে আমরা বলে থাকি কস, আর লম্বের সাথে সম্পর্ক হলো সাইন। তাহলে এটা যদি আর হতো তাহলে এটাকে আমরা বলতাম আর কস থিটা, আর এটা হতো আর সাইন থিটা। এখন খেয়াল করো যে অর্থাৎ কেন্দ্রের দিকে আরেকটি বল কিন্তু ক্রিয়া করছে। সেটা কি বল? কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বলের মান কত? mv²/r, যেটা আমরা একটু আগে দেখলাম। আর নিচের দিকে সোজা অর্থাৎ ওইটার বিপরীত দিকে আরেকটি বল ক্রিয়া করে, সেটা হলো তার ওজন। প্রত্যেকটা বস্তুর ওজনের সমান বল তার নিচের দিকে ক্রিয়া করবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন লিখতে পারি, কি লিখতে পারি একটু খেয়াল করো, যে mg সমান আমরা এটুকু লিখতে পারি। লিখলাম যে r cos থিটা সমান mg। তারপরে এটাকে আমরা সমীকরণ দিলাম 1। তারপরে এটুকু আমরা লিখলাম r sin থিটা সমান mv²/r, r
সাইন থিটা সমান এম ভি স্কোয়ার বাই আর, সমীকরণ দিলাম 2। 1-2 পরিবর্তন হলে অসুবিধা নাই, আমরা 2/1 লিখে ফেলি, তাহলে কি হবে ট্যান থিটা হবে সাইন বাই কস সমান, আমরা এখানে লিখে ফেলছি যে ট্যান থিটা উপরের আর নিচের আর তো কেটে গেল, এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইন্টু 1/mg, 1/mg। তাহলে আমরা এখানে দেখি এম এম চলে গেল, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি কি সমান ট্যান থিটা সমান, তাহলে থিটা সমান কি হবে, দিস ইমপ্লাইজ থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি, অর্থাৎ আর হলো ওই রাস্তার যে ব্যাসার্ধ সেটি, একই সাথে ভি হলো ওই বস্তুটার বেগ, জি হলো অভিকর্ষ ত্বরণ। এই সমীকরণ দিয়ে তোমাদের একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হবে। তো ঠিক আছে, তাহলে তোমরা যারা যারা আমার সাথে আছো বা বুঝতে পেরেছো তারা একটু কমেন্টে উল্লেখ করো যে তুমি বুঝছো। ট্যান থিটা সমান ভি স্কয়ার বাই আর জি সমীকরণ দিয়ে আমাদের একটি প্রবলেম সমাধান করতে হবে। তো লিখলাম এরকম যে কোন মোটরসাইকেল আরোহী, কোন মোটরসাইকেল আরোহী 100 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে, 100 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে কত বেগে ঘুরলে তিনি উলম্ব তলের সাথে, তোমরা খাতা কলমে ডাটা উঠে ফেলো, উলম্ব তলের সাথে 30 ডিগ্রি কোণে আনত থাকবেন। এই প্রবলেমটি তোমরা সমাধান করো। এটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যেখানে বাঁকের সামনে যত বেগ দেওয়া থাকবে আমরা যদি সেই বেগ এক্সিড করি তাহলে কিন্তু ওই গাড়িটা উল্টায় যাবে, মোটরসাইকেল উল্টায় যাবে, বাস উল্টায় যাবে, তার মানে তার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি। এজন্য আমরা এটা মেনটেন করব। কোন মোটরসাইকেল আরোহী 100 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে কত বেগে ঘুরলে, ভি এর মান কত, তিনি উলম্ব তলের সাথে 30 ডিগ্রি করে আনত থাকবেন। তো এটা তোমরা একটু হিসাব নিকাশ করো, কারা কারা হিসাবের সাথে আসো আমি একটু দেখে নিই। হ্যাঁ, মোস্তাফিজুর বলতে বুঝতে পারলাম, নূর আকাশ নাইম বুঝেছি স্যার, রুহি বলতে ইয়েস স্যার, মুশফিকা বের করে ফেলেছে হিসাবটি 23.78। হ্যাঁ, সাগরও হিসাব করে ফেলেছে 23.78, মিনহাজুল হিসাব করে ফেলেছে 23.78, জেবাও বের করে ফেলেছে 23.78। অর্থাৎ আমরা যে সমীকরণটি একটু আগে দেখলাম সেটি আসলে যে ট্যান থিটা সমান ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। ট্যান থিটার মান দেওয়া আছে ট্যান 30, ভি এর মানটা বের করতে হবে, ভি এর যে মান আসবে সেটাকে আবার রুট করতে হবে, তাহলে আমরা উত্তরটি পেয়ে যাব। তো তোমাদের ছোট্ট একটি বাড়ির কাজ থাকবে, তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। ছোট্ট একটি বাড়ির কাজ, এই সূত্র দিয়েই আমরা একটি বাড়ির কাজ দিতে চাই তোমাদের। 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, অর্থাৎ আগেও 100 মিটার ছিল, 100 মিটার এটা বাড়ির কাজ, ব্যাসার্ধ বিশিষ্ট 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁকা পথে, একটি বাঁকা পথে 60 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চালাতে হলে পথটিকে কত ডিগ্রি কোণে আনত রাখতে হবে।
এই হলো তোমাদের বাড়ির কাজ। 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁকা পথে 60 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চালাতে হলে পথটিকে কত ডিগ্রি করে আনত রাখতে হবে? প্রিয় শিক্ষার্থী, তোমরা যে রাস্তায় হাঁটো বা যে রাস্তায় তোমরা চলাচল করো সেই রাস্তায় কত ব্রিজ, পুল, কালভার্ট আছে এবং রাস্তায় জায়গায় জায়গায় ইচ্ছা করে নিচু করে রাখা আছে, যেখানে বাঁকা সেখানে। এগুলো কিন্তু এমনি এমনি নয়। তার মানে একেবারে ইঞ্জিনিয়ার গুলো, এক্সপার্ট যারা, বিশেষজ্ঞ যারা, তারা অনেক হিসাব নিকাশ করে কাজগুলো করেছেন। তো এই জায়গায় যদি আমরা খেয়াল রাখি তাহলে আসলে কোনো দুর্ঘটনা আমাদের দ্বারা ঘটবে না। আর একটি বিষয় হলো, এই করোনা পরিস্থিতির মধ্যে আমরা কোনোভাবেই কিন্তু বাইরে যাব না। খেয়াল করো, প্রতিদিন কিন্তু আমাদের সংক্রমণের হার বাড়ছে। এটাকে রোধ করার একটি পথ যে আমাদের ঘরের মধ্যে থাকতে হবে এবং আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই থাকবে। তো তোমাদের আগামী ক্লাসে শুভেচ্ছা জানিয়ে তোমাদের আহ্বান জানাচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।